দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 রাজনীতি বিষয়ক আলোচনার নিয়মিত আয়োজন আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির নেপথ্যে ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনার বিশ্লেষণ পর্যবেক্ষণ আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করি। আজকে মূলত আমরা কথা বলতে চাই আলোচনায় জুলাই চার্টার। আমরা জানি যে নতুন করে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টাও কিন্তু আজকে এই জুলাই চার্টার নিয়ে কথা বলেছেন, অর্থাৎ নতুন করে যে আগামী জাতীয় নির্বাচন সেটি নির্ভর করবে আসলে এই জুলাই চার্টারের সার্বিক ঐক্যমত্যের ভিত্তিতে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, পাশাপাশি সমসাময়িক রাজনীতি নির্বাচন নিয়েও আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে দুজন অতিথি রয়েছেন। আমরা আজকে স্টুডিওতে পেয়েছি সোহরাব হাসান রয়েছেন, সিনিয়র সাংবাদিক কলামিস্ট, আমাদের সঙ্গে সময় দিয়েছেন। সোহরাব হাসান, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে সরকার পক্ষে একজন রয়েছেন, ফয়েজ আহমদ রয়েছেন, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। স্বাগত জানাচ্ছি ফয়েজ আহমদ আপনাকেও। আমরা সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আমরা জানি যে আজকে আমরা নতুন করে দেখলাম যে একটা এর মধ্য দিয়ে নতুন একটা পরিস্থিতি উদ্ভব হলো। গত কয়েকদিন আমরা নির্বাচন, সংস্কার, কবে নির্বাচন হবে, এই ধরনের এক ধরনের ধোঁয়াশা, বিএনপির অভিযোগ। আমরা আজকে দেখলাম যে একটা জুলাই চার্টারের একটা বিষয় আবার নতুন করে আলোচনা এলো, যেটি প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি একেবারে স্পষ্ট করে বললেন। মোটা দাগে আসলে এই জুলাই চার্টারের বিষয়টার ঐক্যমত্য এবং সার্বিক যে আমাদের পরিস্থিতি, নির্বাচন, ডিসেম্বরকে ঘিরে নির্বাচন, সেই সম্ভাবনা, এই বিষয়টা নিয়ে আপনি একটু প্রতিক্রিয়া জানতে চাই একজন সিনিয়র সাংবাদিক হিসেবে এই জুলাই চার্টার ইস্যুতে। ধন্যবাদ আপনাকে এবং আমাদের বন্ধু সহকর্মী ফয়েজ আহমদ। এখন যদিও সহকর্মী নয়, এখন তিনি সরকারের সহকর্মী, কিন্তু সরকারি লোক না, তিনি সাংবাদিকই এবং একজন নাগরিক হিসেবেই এখানে তার বক্তব্য রাখবেন আশা করি। আমরাও তাই। বেশ, জুলাই সনদ বা জুলাই চার্টার এটি তো গত বছর 5 আগস্টে লিখিত হয়েছে। এক ধরনের সমগ্র জাতি ঐক্যবদ্ধ ছিল যে একটা স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং বহু প্রাণ, বহু জীবনদান এবং বহু ত্যাগের বিনিময়ে একটা যাত্রা শুরু হয়েছে। যদি আজকে বলেন যে আজকে হচ্ছে যাত্রা শুরু, নতুন পরিস্থিতি না, যাত্রা শুরু। আমি আশা করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংশয়, সন্দেহ ছিল, দোলাচল, সেটি অনেকটা কাটবে। এখন একটা প্রশ্ন আসবে যে শতাধিক রাজনীতিক সেখানে উপস্থিত ছিলেন, কতটি দল? 50টির অধিক দল বা তার অধিক দল, এবং জোট হলে হয়তো কম। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে 32টা জোট ও দলের প্রতিনিধি। আচ্ছা, আমরা দুটো এ ধরনের আলোচনা, বৈঠক, দুটো উদ্দেশ্য থাকে। এক হচ্ছে একমত হওয়ার জন্য, আরেকটা হচ্ছে একমত না হওয়ার জন্য। তাহলে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি একমত হওয়ার জন্য বসে, তাহলে প্রধান উপদেষ্টা কিন্তু একেবারে খুব নির্দিষ্টভাবে বলেছে যে বিষয়ে আমরা একমত হতে পারবো সেই বিষয়ে আমরা টিক চিহ্ন দেবো বা সেই বিষয়ে আমরা জানাবো যে এটা একমত। এরকম হতে পারে 10টা বিষয় হতে পারে, আমরা 5টায় একমত হলাম, 5টা একমত হলাম না, তাই যেটা একমত হলাম সেটাই। প্রথমত হচ্ছে একটা ব্যাপারে তো কারো দ্বিমত থাকার কথা না যে গণতন্ত্র উত্তরের জন্য একটি নির্বাচন প্রয়োজন। নির্বাচনের প্রস্তুতি, পরিবেশ, সাংগঠনিক কাঠামো, সাংগঠনিক শক্তি, কার্যক্রম, এগুলো এগিয়ে নিতে হবে। এই ব্যাপারে আমারও কোনো হয়তো দ্বিমত নাই। যেসব বিষয়ে একটা আনুপাতিক ভোটের ব্যাপারটা ছিল, আমার মনে হয় যে সেটা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনও এটার ব্যাপারে ঠিক যে প্রচলিত ব্যবস্থা আছে তার বাইরে যায়নি। একমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে বলেছে যে নিম্নকক্ষে ভোটের যে হার সেই অনুযায়ী উচ্চকক্ষের আসন বন্টন হবে। সেটাও এক ধরনের পরোক্ষ ভোট, কিন্তু হচ্ছে যে আমরা একমত হতে পারবো কোথায় কোথায়। এক হচ্ছে এই মুহূর্তে যেটি বিষয় আসছে, জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে। বিএনপি তো এই ব্যাপারে বেশ কঠোর অবস্থানে, যে আগে হতে হবে, তার মিত্ররাও সেটি চায়, তার সহযোগী বা গণতন্ত্র মঞ্চের। আবার জামাত ইসলাম নতুন দল যে হতে যাচ্ছে, নাগরিক কমিটি যার পিছনে পৃষ্ঠপোষক হিসেবে আছে, তো উদ্যোক্তা, তারা চায় যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। আর দুটিরই ইতিনীতি আছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে এরকম অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার বা
সংবিধানের বাইরে থেকে অন্য যে কোনো উপায়ে যে সরকার আসে তাদের স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে একটা অভিলাষ থাকে। সেই অভিলাষটা হচ্ছে ক্ষমতার ভিতটা তৈরি করা। তো বর্তমান যে সরকার আছে সেই সরকারের তো রাজনৈতিক কোনো অভিলাষ নেই। আমি মনে করি যে এই যে অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মূল হচ্ছে যে গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, সুতরাং গণতান্ত্রিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল। সেটাকে সচল করা, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে অগ্রাধিকার পাওয়া উচিত বলে আমি মনে করি। তারপরও এটি রাজনৈতিক দলগুলোর উপর অন্য অনেক কি মনে করেন যে স্থানীয় সরকারটা আরো পরে হলে, মানে জাতীয় নির্বাচনের পরে দুটো, কেউ কেউ আবার বলেছেন কোন সংস্কার কমিশন তো একই সময় হতে পারে। আমি মনে করি সেটা কতটা বাস্তবসম্মত। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য বা তার আগের যতগুলো বিবৃতি দিয়েছেন তাতে মনে হয় যে সরকারের কোনো ভূমিকা নেই। রাজনৈতিক দলগুলো যা তারাই সিদ্ধান্ত নেবেন, সরকার বাস্তবায়ন করবে। এবং এমন একটা পরিবেশ, যেমন ধরেন এই 32টা দলের মধ্যে 5টি দল যদি বলে যে আমরা এটা মানি না, তখন হয় তাদের বাদ দিয়ে করতে হবে, অথবা তাদেরকে, আমি মনে করি বাদ দিয়ে করাটা নয়, তাদেরকে বোঝানো যে তাদেরও একমত হতে হবে, তাদের অন্য কোনো দাবি হতে পারে। আর যে রাজনৈতিক দলের নীতি, আদর্শ, কর্মসূচি, এটা তো ভিন্ন ভিন্ন থাকবেই। আর সেটি জনগণের কাছে তারা যাবে, জনগণ যাকে গ্রহণ করে। তবে নির্বাচনের ব্যাপারে সবাইকেই একটা ঐকমত্যে আসতে হবে, এবং সেটা যাত্রা শুরু হলো। আর আজকে তো জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকটা হলো সব দলকে নিয়ে, এবং এদের সিদ্ধান্ত অনুযায়ী এরা ভিন্ন ভিন্নভাবে অন্য সব দলগুলোর সাথে বসবে। তখন আরও বিস্তারিত জানা যাবে। এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে পুরো যে 6টি কমিশনের রিপোর্ট যাতে তাদের হাতে পৌঁছানো হয়। তবে এটা তো ওয়েবসাইটে দেওয়া হয়েছে, তারা নিজেরাও এটা সংগ্রহ করতে পারেন। সরকারকে কষ্ট দেবেন কেন? আমি মনে করি রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে, যারা এটি নিয়ে বিচার বিশ্লেষণ করতে চায় বা নতুন প্রস্তাব যদি থাকে সেটা দেয়। দুদিক থেকেই হতে পারে। সরকারের পক্ষ থেকে আমি দেখলাম যে জাতীয় ঐকমত্য কমিশনের যে ডেপুটি প্রধান, তিনি বলেছেন যে আমরা দেব, সেটি একটা ভালো সূচনা হলো বলতে পারি। আমরা একটা যাত্রা শুরু হলো, যেটা আপনি বলছিলেন। আমরা আপনার কাছে আবারও আসবো। সাথে ছোট্ট করে একটু বলবেন কিনা যে আপনি কি মনে করেন কিনা যে এই যে অর্থাৎ নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা নিয়ে সবসময় বিএনপি অভিযোগ করছিল যে ধোঁয়াশা রয়েছে, রোডম্যাপ পরিষ্কার না, সুনির্দিষ্ট দিনক্ষণ দিচ্ছে না, অর্থাৎ ডক্টর ইউনূসকে নিয়ে সবসময় একটা কড়া সমালোচনা তারা করতেন। বিএনপির অনেকগুলো নেতাই আসলে এটা বলেছেন। এখন কি ধোঁয়াশাটা আছে? প্রধান উপদেষ্টাকে নিয়ে ঠিক করতেন, মানে পুরো সরকারকে, এবং সেটা নানা রকম ধরনের নতুন দল, আবার নতুন দল যারা করবেন, যে উদ্যোক্তা, তাদের কেউ কেউ সরকারে আছেন, এসব নিয়ে। আমার মনে হচ্ছে যে অথবা এর আমাদের সব কিছুই তো আর দৃশ্যমান না, অদৃশ্যমান শক্তিও আছে। সুতরাং সরকারে রাজনৈতিক দলের বা বিএনপির এই অভিযোগটা থাকলে ঠিক প্রধান উপদেষ্টার প্রতি নয়, বরং প্রধান উপদেষ্টার প্রতি তাদের আস্থা আছে, এটা কিন্তু সবাই বলে। যে কথাটি বলছিলাম যে সংশয় যে পুরোপুরি কেটে গেছে তাও নয়, কারণ এই আলোচনা কতদিন চলবে, কিন্তু সময়সীমা এখনও করেনি। ধরেন আলোচনা, এরপর আবার রোজা আসবে, তারপর ঈদের ছুটি, এক ধরনের কিন্তু সময় চলে যাবে। আর আমি মনে করি যে এই সরকার যে অবস্থায় আছে তাতে 6 মাস কিন্তু নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। অর্থাৎ জুনের মধ্যে এটি ঠিক হওয়া উচিত যে নির্বাচনটি কিভাবে হবে, কোন নির্বাচন আগে হবে, এবং নির্বাচনের যে বিধিমালা সেগুলো চূড়ান্ত করা, আসন বন্টন, আসনগুলো নতুন করে চিহ্নিত করার প্রয়োজন হলে সেটা করা, এগুলো এই যে আনুষ্ঠানিক কাজগুলো করে ফেলতে হবে অন্তত জুনের, তার আগে এই আলোচনা পর্বটা শেষ করতে হবে। জি, নিশ্চয়ই। আমরা আসবো আপনার কাছে। আমরা ফয়েজ আহমদ আমাদের সঙ্গে রয়েছেন, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। ফয়েজ আহমদ, আরও একবার স্বাগত আপনাকে। আমরা সোহরাব ভাইয়ের কাছ থেকে অনেকগুলো বিষয় আসলে জানছিলাম, বিশেষ করে আমরা যেহেতু আজকের আলোচনার বিষয়বস্তু ধরেই যদি আসি, যে আলোচনায় জুলাই চার্টার বিষয় নিয়ে আমরা যেটি আজকে একটু একটা নতুন যাত্রার কথা বলছিলেন সোহরাব হাসান, এই যাত্রার মধ্য দিয়ে এক ধরনের
নির্বাচনের ক্ষেত্রে ধোঁয়াশাটা মনে হচ্ছে কিনা যে অনেকটা কেটে গেল, আরেকটু অবস্থান পরিষ্কার হলো? আমরা যেহেতু বলছে যে 6 সংসদ কমিশনের প্রস্তাবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা, রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর করবেন, সেটার ভিত্তিতে একটা ঐকমত্য হবে, সেই জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন হবে। এই জুলাই চার্টার বিষয়টা নিয়ে যদি আরেকটু ব্যাখ্যা করে বলেন আর কি। জি, আপনাকে ধন্যবাদ। সৌরভ ভাইকে শুভেচ্ছা। সৌরভ ভাইয়ের বক্তব্য ধরেই যদি আমি বলি যে জুলাইয়ের যে সনদ বা জুলাই চার্টার, সেটা তো আসলে 5 তারিখেই রচিত হয়ে গেছে, এবং আমরা যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা দেখি, তাহলে জুলাই সনদ এদেশের তরুণরা দেয়ালে দেয়ালে আসলে লিখে দিয়েছে। ফেসিবাদ ফিরে না আসুক, এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হোক, প্রতিষ্ঠানগুলি গণতান্ত্রিক হোক, দেশটা বাংলাদেশপন্থী হোক, এই ধরনের বিষয়গুলি আমরা দেয়ালেই দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, এর পরেও এই জুলাই সনদ নিয়ে অনেক কিছু হয়েছে, আপনারা দেখেছেন, সেগুলিও নানা রাজনৈতিক তর্ক বিতর্ক হয়েছে, যেটা গণতান্ত্রিক ব্যবস্থায় খুব জরুরি। যে কোনো প্রস্তাব নিয়ে, যে কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে পাবলিক ডিবেট হবে, আভ্যন্তরীণ আলোচনা হবে, অনেক কিছু হবে, সেগুলি হয়েছে। এখন চূড়ান্তভাবে আমরা জুলাই সনদ সম্পর্কে যদি বলতে চাই, তাহলে একটা বিষয়ে মোটামুটি সবগুলি রাজনৈতিক দল, সেখানে আমি বলে রাখছি যে আজকে জাতীয় ঐক্যমত কমিশনের যে প্রথম বৈঠক, এই বৈঠকের মধ্য দিয়ে একটা প্রধান উপদেষ্টা বলেছেন যে দ্বিতীয় অধ্যায় শুরু হলো আসলে এই সরকারের, ইন্টারিম গভর্নমেন্টের। সেই প্রথম বৈঠকে দল হিসেবে বিবেচনা করলে আমরা প্রায় 65টি রাজনৈতিক দল, দল ও জোটকে একসঙ্গে বিবেচনা করলে আমরা 27টি রাজনৈতিক দল ও জোট, আর ইন্ডিভিজুয়াল এখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই জাতীয় নেতৃবৃন্দ, নিজ নিজ দলের শীর্ষ নেতা ওনারা, এরকম নেতৃবৃন্দ ছিলেন প্রায় 100। সেখানে কথা বলেছেন প্রায় 32 থেকে 37 জন। জি, তো এই একটা বিষয়ে সবাই মোটামুটি একমত যে যেই সমস্ত সংস্কার প্রস্তাবগুলির বিষয়ে সকল পক্ষ ঐক্যমতে পৌঁছাতে সক্ষম হবে, সেটাই জুলাই সনদ হিসেবে জাতির সামনে উপস্থাপিত হবে। সেটাই হবে গণ অভ্যুত্থানের একটা বড় আউটকাম। বাংলাদেশের যে ফ্যাসিবাদী রাজনীতির বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেটাই হতে পারে একটা রাজনৈতিক দলিল বা বন্দোবস্ত। রাইট। তো সেখানে এই যে সংস্কার প্রস্তাবগুলি, এই প্রস্তাবগুলির বিষয়ে যদি এক কথায় যদি বলি, সবগুলি রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে একমত, সংস্কার হওয়া প্রয়োজন। এবার সংস্কারগুলি কত ধাপে হবে, কিভাবে হবে, কোন সংস্কারগুলি আগে হবে, কোনগুলি পরে হবে, এটা নিয়ে আলোচনা। সেখানে এমন এমন সংস্কার প্রস্তাব আছে যে সমস্ত প্রস্তাবগুলি বাস্তবায়ন করার জন্য এক্সিস্টিং সিস্টেমের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনার প্রয়োজন নেই। ধরেন দুর্নীতি দমন কমিশনের কিছু সংস্কার প্রস্তাব আছে, সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন করার জন্য দুদকের যে এক্সিস্টিং কমিশন তারাই যথেষ্ট। আজকে প্রেস সেক্রেটারিও বলেছেন, হ্যাঁ, শুধুমাত্র ঐক্যমত থাকবে যে হ্যাঁ এগুলি হওয়া দরকার, এগুলি তো কোনো, সবাই দুর্নীতি কিভাবে রোধ করা যায় সে বিষয়ে পরামর্শ, সে বিষয়ে তো কারো দ্বিমত থাকার কথা না আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, এগুলি হওয়া দরকার, বা কোনোটা এভাবে না আরেকটু এভাবে হলে ভালো হয়, এভাবে দিয়ে দুদকে যদি পাঠিয়ে দেওয়া হয়, ওনারা একটা মিটিংয়ে এটা দুর্নীতি দমন কমিশন এটা বাস্তবায়ন করে ফেলতে পারবে, তাদের পলিসির মধ্যে সেটা ঢুকে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরকম তো এইরকম সব ক্ষেত্রেই এমন কিছু সংস্কারের প্রপোজাল আছে যেগুলির ক্ষেত্রে আসলে কারোরই দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। তবুও সরকারের দিক থেকে যেটা মনে করা হয় যে এইরকম বিষয়টাও আমরা একটা ফাইলে লিখে পাঠিয়ে দিলে সেটা হয়ে যায়, তারপরও আমরা চাই সেগুলিও সবার সামনে আলোচনা হোক, আলোচনা হয়ে একটা সম্মতি আসুক, সেই সম্মতির আলোকে হোক। এটা এক ধরনের। আরেক ধরনের হচ্ছে আপনি একটা সুষ্ঠু নির্বাচন, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে এরকম একটা সংসদের জন্য যদি কাজ করতে হয়, সেক্ষেত্রে মৌলিক কিছু সংস্কারের প্রয়োজন। সেগুলির বিষয়ে কোনো কোনো ক্ষেত্রে নির্বাচনের আগে হয়তো হয়তো আপনার অধ্যাদেশ জারির মধ্য দিয়ে হতে পারে, আবার কোনো কোনো বিষয়ে যে নির্বাচনের পরে নির্বাচিত সরকার এসে সংসদে সেটা পাশ করে নিতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে।
কোনো কোনো ক্ষেত্রে মেজর যে সমস্ত আইন কানুন আছে সেগুলিতে সংস্কারের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে একটা ঐক্যমত যদি থাকে যে পরবর্তী নির্বাচিত সংসদ এই কাজগুলি করবে, তাহলেই কিন্তু হয়ে যায়। সুতরাং এই জায়গাগুলিতে কিন্তু দলগুলিও একমত যে যেগুলি করে ফেলা যাবে সেগুলি করে ফেলা হবে, যেগুলি নির্বাচনের জন্য একেবারে এসেনশিয়াল সেগুলি করে নির্বাচনে যাব, এবং নির্বাচনের পরে কি করতে হবে সেটার যেগুলিতে ঐক্যমত থাকবে সবার, সেগুলি নির্বাচিত সরকার এসে করবে। এখন দেখেন আপনি এই প্রক্রিয়াটা কিভাবে হবে। প্রধান উপদেষ্টা ইন দ্য মিন টাইম এই বৈঠকে, আজকের বৈঠকে সবগুলি পলিটিক্যাল পার্টিকে একটা প্রপোজাল বা ওনার যেটা চিন্তা সেটা শেয়ার করেছেন। সেটা হচ্ছে যে এই সংক্রান্ত একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে থাকবে এই প্রস্তাব হচ্ছে সংস্কার কমিশনের সেই বিষয়ে এই রাজনৈতিক দল একমত হয়েছে, ওই দল একমত হয়নি, ট্রান্সপারেন্ট জাতির সামনে উপস্থাপিত থাকবে, সাধারণ মানুষ সেটা জানতে পারবে, মানুষ জানতে পারবে তারা যে সমস্ত রাজনৈতিক দলকে ভালোবাসে বা যে সমস্ত রাজনৈতিক দল তাদেরকে প্রতিনিধিত্ব করে তাদের দলটি আসলে সংস্কারের এই প্রস্তাবে কোন পক্ষে অবস্থান নিয়েছে, এটা একদম ট্রান্সপারেন্ট থাকবে। সুতরাং এই প্রক্রিয়াটাকে যতটা ট্রান্সপারেন্ট করা যায়, প্রক্রিয়াটাকে যতটা জনবান্ধব করা যায়, প্রক্রিয়াটাকে যতটা ঐক্যমত্যের ভিত্তিতে করা যায়, ততটার জন্যই সরকার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রেক্ষাপটে আমরা ধারণা করতে পারি যে বাংলাদেশ একটি জুলাই চার্টার পেতে যাচ্ছে, যে জুলাই চার্টারটা শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকেই প্রতিনিধিত্ব করবে না, বরঞ্চ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকেই এখানে যে প্রাতিষ্ঠানিক একটা দুরবস্থা তৈরি করা হয়েছে, সেই দুরবস্থা থেকে বেরিয়ে আসার জন্য গণতান্ত্রিক পথে সুন্দর একটি যাত্রার জন্য যা যা প্রয়োজন সেটা হয়তো এখানে অধিকাংশই চলে আসবে। তারপরে হয়তো দীর্ঘ সময় ধরে এই কাজগুলি বাংলাদেশে এগিয়ে যাবে ওই পথে, যেটাকে বলা হচ্ছে নতুন বাংলাদেশ। কিন্তু বাস্তবায়নের কাজগুলো তো কিছু তো এক্সিস্টিং পলিসিতে হবে, সেটি আপনি বলছিলেন, কিন্তু মূল চ্যালেঞ্জটা তো থেকে যাবে রাজনৈতিক সরকার পরবর্তীতে সেই সংস্কারগুলো কতটা করবেন কি করবেন না, সেই চ্যালেঞ্জ তো থেকেই যাবে। সেই চ্যালেঞ্জ থাকবে বলেই তো রাজনৈতিক দলগুলির ঐক্যমত্যের এরকম একটা কমিশনের প্রয়োজন হলো, তাদের সবার প্রতিশ্রুতি, তাদের সবার কমিটমেন্ট নেওয়ার প্রয়োজন হলো, সেই রাজনৈতিক দলের প্রতি তাদের সম্মান, রাজনৈতিক দল এই প্রতিশ্রুতির প্রতি পরবর্তীতে সম্মান রাখা না রাখা তো দেশের মানুষ মূল্যায়ন করবে। আসলে আপনি দেখেন দেশের মানুষ যদি রাজনৈতিক দলকে বিশ্বাস করতে না পারে, রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের সরকারকে যদি নিজেদের মনে করতে না পারে, তাহলে বাংলাদেশে একটি 5 আগস্ট আসে, বাংলাদেশের একজন ফেসিবাদী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়। সুতরাং এটা এরকম মুহূর্ত দেখতে হতো না আসলে জাতিকে। অবশ্যই, নিশ্চয়ই। ফায়দা আহমেদ, একটু কি ছোট্ট করে বলবেন যে নির্বাচন নিয়ে সবসময় একটা আমরা দেখতাম যে বিএনপির পক্ষ থেকে বা অনেক সময় আপনি নিজে যেহেতু সরকারের অবস্থান করছেন, অনেক সময় এই সমালোচনাগুলো শুনতে হয়েছে কিনা যে এই সরকার আসলে নির্বাচন নিয়ে অবস্থান পরিষ্কার করছেন না, একটা ধোঁয়াশা রয়ে গেছে, তারা বিলম্ব করছেন সংস্কারের নামে, এই ধরনের অভিযোগগুলো তো বরাবরই শুনতে হয়েছে। সব মিলিয়ে সেই জায়গাটা কি এই জুলাই চার্টারের মধ্য দিয়ে, আমি যদি সরকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি, বিশেষ করে যেহেতু আমি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে ওনার সঙ্গে কাজ করি, আমি ওনাকে প্রতিনিধিত্ব করি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে রাজনৈতিক দলগুলির প্রকৃতার্থে নির্বাচন নিয়ে কোনো ধরনের কনফিউশন নাই, অন্তত তাদের যারা শীর্ষ নেতৃত্বে রয়েছেন তাদের। এখন বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলির এই শীর্ষ নেতৃত্ব যেই তথ্যটা জানেন নির্বাচন সম্পর্কে সরকারের তরফ থেকে, সেটা তাদের তৃণমূল পর্যন্ত বা যারা ধোঁয়াশা তৈরি করার মতো পরিস্থিতি দেখছেন বলে বলছেন তাদের কাছে কতটুকু পৌঁছায় সেটা নিয়ে আমার সন্দেহ। কিন্তু শীর্ষ নেতারাও অনেকেই তো বলতেন না, কেউ বলছেন না। সর্বশেষ অন্তত যখন বিএনপির একটি, আমি সেটাই বললাম যে আজকের মধ্য দিয়ে কি সেই জায়গাটা এটা আরো আগে পরিষ্কার আসলে। আর সরকারের দিক থেকে সৌরভ ভাই যেটা বলছিলেন যে এই সরকারের তো কোনো রাজনৈতিক অভিলাষ নাই, এই বিষয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলেরই প্রকৃতার্থে এই ধরনের কোনো সন্দেহ সংশয় নাই যে সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ আছে। এই কারণে আমি প্রশ্ন করছিলাম, এই সরকারের রাজনৈতিক অভিলাষ নেই, কিন্তু এই সরকারকে অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। স্বাভাবিক, আমাদের এখানে নির্বাচন তো আসলে দীর্ঘদিন ভোট নাই আপনি, সেজন্য তাছাড়া অনেকগুলি রাজনৈতিক দলকে এখানে আমাদের 111-এর মতো একটা পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে।
সুতরাং এই ব্যাপার এই ভয়গুলি হয়তো আমরা কারো কারো একটু আছে। সরকারের সমালোচনার জায়গাগুলো আপনাকে যেহেতু পেয়েছি শুনতে চাইবো, যে বিশেষ করে যখন এই প্রশ্নগুলো আসে যে এই সরকার ব্যর্থ হচ্ছেন দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, অনেক বিষয় নিয়ে এই সমালোচনাগুলো তীব্রভাবে আসে যে এই সরকার আসলে সফল হতে পারছে না, এই জায়গাগুলোতে ব্যর্থতার কথা আমরা এই টক শোতে অনেকে এসে বলেন অনেক সময়। সেই ব্যর্থতার জায়গাগুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনতে চাইবো, প্রতিক্রিয়া জানতে চাইবো। আমরা একটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আরআইসিএল স্টিল গণতন্ত্রে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা কথা বলছি আলোচনায় জুলাই চার্টার এই শিরোনামে এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আশা করি আলোচনা উপভোগ করবেন। একটা ছোট্ট বিরতি থেকে ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি আলোচনায় জুলাই চার্টার এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। সোহরাব হাসান রয়েছেন, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, কবি। আমরা স্বাগত জানাই সোহরাব হাসান আরও একবার আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ফয়েজ আহমদ, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আরও একবার স্বাগত ফয়েজ আহমদ। আমরা সোহরাব হাসান আপনার কাছে আবারও আসতে চাই। আমরা এই আজকের জুলাই চার্টারের যে নতুন যাত্রার কথা আপনি বলছিলেন, সেখানে সংস্কার কমিশনের যে ঐক্যমত্যের ভিত্তিতে নতুন করে যে একটা অর্থাৎ যাত্রা যেটি শুরু হচ্ছে, সেটার মধ্য দিয়ে আমরা একটা নতুন করে আশাবাদের জায়গাটাও তৈরি হচ্ছে, সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে, নির্বাচনের জায়গা তৈরি হচ্ছে। কিন্তু যে প্রশ্নটি রাখতে চাই যে সব মিলিয়ে আসলে রাজনৈতিক যে ঐক্যমত্যের জায়গা, সেই ঐক্যমত্যের আমরা গত 6 মাস যে চিত্র দেখতে পেলাম, সেখানে আসলে আপনি কতখানি আশাবাদী যে রাজনৈতিক ঐক্যমত্যের জায়গাটা নিয়ে? না, সব রাজনৈতিক দলগুলোর না, সব বিষয়ে যে ঐক্যমত্য হতে হবে তাও নয়। জি, তাহলে তো এক দল হয়ে যেত, বাকশাল হয়ে যাবে। ঐকমত্য সব জায়গায় হতে হবে না। একটি নির্বাচন হবে, এ ব্যাপারে ঐকমত্য হবে। কেউ কারো ভোট কাটবে না, কেউকে কোনো ভোটারকে আসতে বাধা দেবে না। নির্বাচনে একটা সুস্থ প্রতিযোগিতা হবে, এইসব ব্যাপারে ঐকমত্য হলে। দ্বিতীয় হচ্ছে, দিনের শেষে কিন্তু সবার উদ্দেশ্য থাকবে ক্ষমতায় যাওয়া। সুতরাং নির্বাচনের বিকল্প নেই। এখন পরিবেশটা কে কতটা, এখন ভোটের হিসাব নিকেশ হচ্ছে। যে দেখুন, যে ইতিমধ্যে এক দল আরেক দলের সাথে মানে মিত্রতা প্রতিষ্ঠা করা যায় কিনা আলোচনা হচ্ছে। এমনকি ইসলামী দলগুলোর কাছেও বিএনপি যাচ্ছে, আবার ইসলামী দলের বাইরে আছে তাদের কাছে জামাত বার্তা দিচ্ছে, বা নতুন সম্ভাব্য দলকেও স্বাগত জানাচ্ছে তারা। তো এই আলোচনা চলতে থাকবে। যে বিষয়টি বললেন যে এই সরকার বা যে কোনো সরকার একটা কাঠামো তৈরি করতে পারে। সেই কাঠামো, যেমন আমাদের অতীতে কি ভুল ভ্রান্তি ছিল সেটা চিহ্নিত করে সামনে এগোনো। দ্বিতীয় হচ্ছে যে আমরা তো রাষ্ট্র করতে পারিনি, এটা হল বাস্তব। দুদিক থেকে, একটা হলো রাষ্ট্র কাঠামোর যে মৌলিক যে উপাদান বা মৌলিক যে স্তম্ভ, এই তিনটি তো আলাদা হওয়ার কথা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইনসভা। কিন্তু আমরা একাকার করে ফেলেছি। এটি যে গত 15 বছরের শুধু তা না, 53 বছরে, এবং যদি আরও আগে যান পাকিস্তান আমল থেকে, বরং পাকিস্তান আমলে তো অনেক রীতিনীতি মেনে চলা হতো। কোনো আসামিকে তো পাকিস্তান আমলে কোনো রাজনীতিককে রাতের বেলা গ্রেপ্তার করা হতো না। সারা রাত বাসার চারপাশে পাহারা দেওয়া হতো বা বেষ্টনী দেওয়া হতো, সকালবেলা সূর্য উদয়ের পরে নিয়ে যাওয়া হতো। কিন্তু স্বাধীনতার পরে এটা মানা হয়নি, কোনো সরকারই মানেনি। এখন হচ্ছে যে একটা আধুনিক রাষ্ট্রের যে কাঠামোটা, সেই কাঠামোর এই সরকার যেটা করার লক্ষ্য তাদের, সেটা হচ্ছে কাঠামোটা তৈরি করা। কাঠামো রক্ষার দায়িত্ব কিন্তু রাজনীতিকদের। কারণ এবং রক্ষা মানে শুধু আইনে রক্ষা নয়, বাস্তবে রক্ষা। কারণ আমরা তো 4টা ভালো নির্বাচন পেয়েছি। আমরা এত রক্ত দিয়ে, এত আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করলাম। দিনের পর দিন কত 173 না কতদিন হরতাল হলো। তারপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যে সরকার আসলো, যে সংসদ হলো, সেই সংসদকে কাজ করছে। সরকারি দল সব দখল করেছে এবং বিরোধী দল পরদিন থেকে মানব না বলে। এটি হবে না। এখন এটি কিন্তু শুধু এটি কিন্তু কাগজপত্রে লিখে বা সনদে, এই যে জুলাই চার্টারে যে এটা খুব কার্যকর হবে তা না, লিখিতও হলো, পরে বললো যে আমি মানি না, বা আমার উপর এটাই করা হয়েছে। গণতান্ত্রিক যে মানসিকতাটা তৈরি করা, এই আলোচনা, এই চার্টার এটার একটা ভিত তৈরি করবে। কিন্তু সেটা বাস্তবায়নের দায়িত্বটা রাজনীতিকের এবং রাজনৈতিক দলের, এবং যেটি এই চার্টারেও আসবে না, সম্ভবত আসবে না, কারণ তারা বলবে যে এটি অনধিকার চর্চা হবে।
রাজনৈতিক দলের যে সংস্কার সেটা কিন্তু দলগুলোকেই করতে হবে। তার দলের নেতৃত্ব কিভাবে তৈরি হবে তৃণমূল থেকে। হ্যাঁ, এখানে আমি সেই জায়গাটা নিয়েই জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলো নিয়ে আপনি কতখানি আশাবাদ দেখেন? নির্বাচন সংস্কার কমিশনে একটা আছে যে নির্বাচনে কিভাবে প্রার্থী মনোনয়ন করা হবে সেটি একটা, এবং এটা কিন্তু 2008-এর যে নির্বাচন হলো সেই নির্বাচন ওই কমিশন বেশ বাধ্যতামূলক করেছিল যে তৃণমূল থেকে নাম আসতে হবে, সেই নামে গ্রহণ করতে হবে। পরবর্তীকালে এটা আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটা এটা সংশোধন করলো যে এটি ঐচ্ছিক, মানে তারা যেটা নাম দেবে সেটা নিতেও পারে নাও নিতে পারে। এর আগে আপনারা জানেন যে করা হয়েছিল যে কোনো সরকারি কর্মকর্তা 3 বছর অবসর নেওয়ার 3 বছরের আগে সে কোনো দলের মনোনয়ন পাবে না, কিন্তু কেউ মানেনি। এমনকি আমরা তো দেখলাম যে সেটি তখন অবশ্য আইন হয়নি। এম.কে. আনোয়ার এরশাদের মুখ্য সচিব ছিলেন, বিএনপির মনোনয়ন নিয়ে এমপি হলেন, মন্ত্রী হলেন। এরকম আরো অনেক উদাহরণ আছে। সুতরাং এইসব ব্যাপারে মানে গণতন্ত্র হচ্ছে অনুশীলন, গণতন্ত্র হচ্ছে চর্চা, গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। প্রথমত হচ্ছে আমরা একসঙ্গে চলতে শিখিনি। রাজনৈতিক দলগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু না, প্রায় বলবো যে 80% তাদের উপর নির্ভর করবে যে আমরা জনগণকে কিভাবে তৈরি করতে পারে তার উপর জনগণের। কারণ আমরা দেখি তো এখনো এই যে অন্তর্বর্তী সরকারের সময় তো বিভিন্ন জায়গায় মারামারি হয় একই দলের বিভিন্ন গ্রুপ এবং নেতৃত্বের মধ্যে, মারাও গেছে। এবং যে বিষয়টা হবে 300 আসনের, রাজনৈতিক দল যতই গণতন্ত্রের কথা বলেন তাদের লক্ষ্য তো ওই 300 আসনে কে দখল করতে পারবে এবং কাকে দিলে সে জয়ী হতে পারবে। নিশ্চয়ই আমরা আসবো আপনার কাছে। আমরা ফয়েজ আহমেদ রয়েছেন, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। আমরা একটু সমালোচনার জায়গায় যদি আসি, এই টক শোতে বা বিভিন্ন টক শোগুলোতে আমরা যখন আলোচনা শুনি বা আলোচনা করেন, সরকারকে নিয়ে প্রচুর সমালোচনা করেন এবং আপনারা সরকারে আছেন, এই সমালোচনাগুলো আপনাদেরকে প্রতিনিয়ত মুখোমুখি হতে হয়। আমরা এই সরকারের ব্যর্থতার জায়গা থেকে কখনো কখনো যখন এই ধরনের কথা কেউ বলেন যে তারা হয়তো আগে ভালো ছিলেন, কিছু কিছু ক্ষেত্রে দ্রব্যমূল্য পরিস্থিতির কথা যখন কম্পেয়ার করতে গিয়েছেন এই ধরনের কথা এসছে। আমরা যখন দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, এখন নতুন করে গ্রেপ্তার নিয়ে অনেক সময় নানা রকম সমালোচনা হচ্ছে। সব মিলিয়ে আমরা নানা রকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। আমরা যখন দেখি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যথাসময়ে চিকিৎসা খুঁজে পাননি, এই সমালোচনাগুলো বারবার ঘুরে ফিরে এসছে। এবং আপনারা মনে করেন কিনা যে এই জায়গাগুলোতে আসলে ব্যর্থতা রয়েছে? এরপরে আমি একটু আয়নাঘর নিয়েও আপনার কাছ থেকে জানতে চাইবো যে আয়নাঘরের পরিদর্শনটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এটা আপনি নিশ্চয়ই প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে সরকার এত দেরিতে কেন আয়নাঘর পরিদর্শন করতে যাবেন? ওকে, একটা একটা করে আসি না। প্রথম কথা হচ্ছে এই সরকার সমালোচনাকে ওয়েলকাম করে। সমালোচনা যদি বন্ধ হয়ে যায় তাহলে একই সঙ্গে দুইটা জিনিস মানুষ ধরে নেবেন। একটা হচ্ছে সরকার স্বৈরশাসক হয়ে গেছে, আর সমালোচনা যদি বন্ধ হয়ে যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেটা হবে সেটা সরকার। সমালোচনা না থাকলে অনেক কারেকশনের জায়গা থাকে না, এটা একটা। আরেকটা হচ্ছে মানুষের প্রচণ্ড আবেগ থাকে, মানুষের প্রচুর প্রত্যাশা থাকে, সবই সত্য। দ্রব্যমূল্যর কথা যদি বলেন, 6 মাসকে ধরে সরকারের যদি মূল্যায়ন করেন, সরকার 8 আগস্ট দায়িত্ব গ্রহণের পরপরই দেশে অস্বাভাবিক রকম 2টা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। অস্বাভাবিক রকম বলছি এই কারণে যে বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে জীবনে কখনোই বন্যা হয়নি সেখানে ঘটেছে, এগুলির প্রভাব বাজারে পড়েছে। এই প্রভাবটা সামাল দিতে বেশ হিমশিম খেতে হয়েছে সরকারকে। কিন্তু আমি বলবো, যদি আপনার ব্যক্তিগতভাবে বাজারে যাওয়ার অভিজ্ঞতা থাকে, গত কয়েক সপ্তাহে আপনি দেখবেন সপ্তাহ ধরে চাল থেকে শুরু করে সবকিছুরই দাম কমতে শুরু করেছে। এখন সরকারের সামনে চ্যালেঞ্জ হচ্ছে সামনে রমজান। এই রমজানে যে সমস্ত জিনিসগুলির চাহিদা থাকে বেশি, সরকার চেষ্টা করছে সেই জিনিসগুলি যেন মানুষ কিনতে গিয়ে মানুষের কষ্ট না হয়, সে বিষয়ে সরকার খুবই আন্তরিক। এক, আইন শৃঙ্খলার কথা বলছিলেন, 6 মাস তো বলাই যায় আসলে অনেক কিছু, কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি তো ছিল না কিছুই। সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন পুলিশ নাই। প্রধান উপদেষ্টা এটা বলেছেন, আমরা সিএনএন সাক্ষাৎকারেও তিনি বললেন সময় লেগেছে পুলিশকে ফেরাতে কাজে। আচ্ছা, কাজ মানে কতটুকু কাজ, কতটা মনোবল, সবকিছু এখনো পুরোপুরি তারা সেটা গেইন করতে পারেনি। পুলিশের পক্ষ থেকে সিনিয়র অফিসিয়ালরা মাঠে যারা কাজ করেন তাদেরকে প্রতিনিধি মোটিভেট করার চেষ্টা করছেন, এই একটা পরিস্থিতি।
এগুলি মোকাবেলা করতে হয়েছে, কারণ একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে এই সরকার দায়িত্বটা গ্রহণ করেছে। এই চ্যালেঞ্জগুলি আছে, তবে চ্যালেঞ্জ সরকারের যাই থাকুক না কেন, আমি মনে করি নাগরিকরা যেহেতু কথা বলার স্পেস আছে, যেহেতু সরকার কোনো জায়গায় কারো কথা বলাতে বাধাবিঘ্ন সৃষ্টি করছে না, আমার মনে হয় সরকারের সমালোচনা নাগরিকরা করতে থাকুক, করা দরকার আছে। সমালোচনা করলে সরকারের খারাপ লাগবে কি মন্দ লাগবে সেটা বিবেচ্য বিষয় না, মানুষ তার এই চর্চার মধ্যে আসুক যে আমার অধিকার আমি বুঝে পেতে চাই, যেইটা দীর্ঘদিন বাংলাদেশে অনুপস্থিত ছিল। সুতরাং সমালোচনাকে খারাপভাবে দেখছে না, সমালোচনাকে আমলে নিচ্ছে সরকার, এবং সমালোচনা সরকারের জন্য ইতিবাচক হিসেবে সরকার দেখছে। আচ্ছা, এই যে আরেকটা আপনি বললেন যে আয়নাঘর, সমালোচনাটা কি 6 মাস কেন লাগলো? আচ্ছা, এখানেও দুইটা বিষয় আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রথম কথা হচ্ছে, এই সরকার 8 আগস্ট দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণের পরপরই 27 আগস্ট গুম সংক্রান্ত একটা কমিশন গঠন করেছে। কে করেছে এটা? সরকার। কি জন্য করেছে? এই যে গুম হয়ে যাওয়া মানুষ, তাদের অভিযোগগুলি পাওয়া, তাদের বিষয়ে সুরাহা দেওয়া, আয়নাঘর কি আছে, কোথায় কোথায় নির্যাতনের বন্দিশালা আছে, এগুলি খুঁজে বের করা। এই কাজটা কে করেছে? সরকার। এখন এখানে একটা কথা আপনাকে আমি বলি, যদি খেয়াল করেন দেখবেন যে গত 17 বছরে আমাদের দেশে একটা বিশেষ চর্চা ছিল, সবকিছু আপা দেখবে, সবকিছু পিএম দেখবে, রাস্তায় কোনো একটা ঝামেলা চূড়ান্ত জায়গা থেকে সিদ্ধান্ত আসতে হবে, অর্থাৎ সবকিছু এক ব্যক্তি এমনভাবে হাতে নিয়ে নিয়েছিলেন। এখন মানুষের কনসেপ্টই হয়ে গেল সরকারের যে প্রধান, সবকিছুতে তাকে প্রত্যক্ষভাবে অ্যাক্ট করতে হবে, তাহলে তো আর সরকার রাখার দরকার নেই। সরকার একটা বিশাল জায়গা এখানে। এই যে কমিশন করা, গুম সংক্রান্ত কমিশন, সরকারের আন্তরিক উদ্যোগ, সরকার এটার বিচার নিশ্চিত করতে চায় বলেই তো এই কমিশন। এখন সেই কমিশনের প্রতিবেদন যখন আসলো সরকারের কাছে, সেই কমিশনের প্রাথমিক প্রতিবেদনের প্রাথমিক অংশ যখন সরকারের হাতে আসলো, সরকার দেখলো যে এটা এক ভয়াবহ ঘটনা। এই নির্যাতনের মাত্রা, মানে আপনার প্রফেসর ইউনূস যেটা বলেছেন আইয়ামে জাহেলিয়া, এইটা উনি দেখার পরে উনি সিদ্ধান্ত নিলেন যে আমি এই আয়নাঘর, এই গোপন বন্দিশালাগুলি ভিজিট করতে চাই। 1 মাস 1.5 মাস আগের ঘটনা, তার 1-1.5 মাসের মধ্যেই একটা শিডিউল করে উনি এই আয়নাঘরগুলি ভিজিট করেছেন। সুতরাং এইটাকে যদি আমি বলি দেরি হয়ে যাওয়া, এটা একটা ভুল হবে, কারণ আগস্টেই কিন্তু এই আয়নাঘর নিয়ে কাজ শুরু হয়েছে। সরকার আয়নাঘর বিলম্ব করে নাই, ইতিমধ্যে আয়নাঘর চিহ্নিত হয়েছে, ইতিমধ্যে কারা এই গোপন বন্দিশালায় নিয়ে গেছে তারা চিহ্নিত হয়েছে, অনেকের মধ্যে অ্যারেস্ট হয়েছে, অনেকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে, কাজ চলছে, বিচারটা নিশ্চিত করা হবে। আর আপনাকে যদি আমি এটা শেষ অংশে বলতে চাই, এই যে ধরেন সুনির্দিষ্টভাবে আয়নাঘর নিয়ে আপনি বললেন, তখন বললেন যে 6 মাস কেন লাগলো। আজকে যদি আপনার আলোচনাটা ব্যাংকিং সেক্টর নিয়ে আসতেন, তাহলে বলতেন যে 6 মাস কেন লাগলো। এই যে 6 মাস কেন লাগলো সবকিছুতে একটা করে আলাদা করে বলা, আপনারা তো জানেন দেশটাকে কোথায় ফেলে দিয়ে গেছে শেখ হাসিনা। নিশ্চয়ই সবকিছু, সবগুলি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানো সবচেয়ে ভালো হতো যদি এমন কোনো ম্যাজিক থাকতো 5 তারিখে শেখ হাসিনা পালিয়েছে আর সব ভেঙে যাওয়া জিনিস নিজে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। সেটা তার সম্ভব না। নিশ্চয়ই একেবারেই ভঙ্গুর একটা পরিস্থিতিকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানো। আমরা আরো আলোচনা করবো আরেকটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আড়াই সেলেস্টিয়াল গণতন্ত্রে আমরা কথা বলছি আলোচনায় জুলাই চার্টার, পাশাপাশি সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আমরা আরো কথা বলবো আরেকটা বিরতির পর, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত। আড়াই সেলেস্টিয়াল গণতন্ত্রে কথা বলছি আলোচনায় জুলাই চার্টার এবং সমসাময়িক রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে দুজন রয়েছেন, সোহরাব হাসান সিনিয়র সাংবাদিক, আমাদের সঙ্গে রয়েছেন ফয়েজ আহমদ প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব। দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনার শেষ ভাগে রয়েছে। সোহরাব হাসান, আপনার কাছে একটু জানতে চাইব যে কোথাও কি মনে করেন যে সমাজে, রাষ্ট্রে এক ধরনের অস্থিরতা, স্বস্তি নেই? আমরা যখন একটার পর একটা আন্দোলন সংগ্রাম, যে যখন খুশি রাস্তায় বসে যাচ্ছে, দাবি দাওয়া নিয়ে, আন্দোলন নিয়ে, শিক্ষক মব জাস্টিস হচ্ছে, শিক্ষক ছাত্রকে বা ছাত্র শিক্ষককে চট দিচ্ছে, এই ঘটনাগুলো আসলে একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে মনে হয় কিনা যে কোথাও একটা বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন? মানে সরকারের প্রতি আস্থা আছে, কিন্তু সরকারের সাথে সংযোগটা কম, জনগণের সংযোগ। তাই সংযোগ হচ্ছে রাজনৈতিক সরকারের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাধ্যমে হয়। একটা বড় ঘাটতি এই সরকার আসার পর স্থানীয় সরকার ভেঙে দিয়েছে, ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যগুলো ভেঙে দিয়েছে। সুতরাং এই সংযোগটা কিন্তু আরো দুর্বল হলো। কোথাও কোথাও প্রশাসক দিয়েছে, কিন্তু সেটা অনেকে পলাতক, এবং কোথাও কোথাও প্রশাসক দিয়ে সেটা চলছে না, এটি একটি কারণ। সুতরাং এক ধরনের আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে
এখন রাজত্বটা রাজার নয়, কিন্তু সবাই রাজা হবে নিজেকে। এটি নিয়ে এখন এবং বেশ কিছুদিন ধরেই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির মানে জননিরাপত্তার দিক থেকে বলতে গেলে বা ছিনতাই, ডাকাতি, এমনকি খুনের ঘটনাও কিন্তু ঘটে আসছে। তো সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুকই বলতে হবে। তখন কিন্তু অপারেশনটা চালু করা হয়নি। অপারেশন ডেভিল হান্টের কথা বলছেন, যে এটা নিয়ে আমার একটা নির্দিষ্ট প্রশ্ন, যে এই যে গ্রেপ্তারটা হচ্ছে, এটা কি একই কায়দায় মনে করেন? হ্যাঁ, 32 নম্বর বাড়ি ভাঙার পরদিন আমরা দেখলাম যে অপারেশন। সুতরাং মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন যে এটা কি রাজনৈতিক উদ্দেশ্য কিনা। হ্যাঁ, এখন সরকারকেই প্রমাণ করতে হবে এটি কোনো 32 নম্বর বাড়ি ভাঙা এবং বিশেষ করে গাজীপুরের ঘটনার পর এখন সরকারকে প্রমাণ করতে হবে যে না, আমরা রাজনৈতিক উদ্দেশ্যে করছি না। যে দলেরই হোক, যে দলের বাইরে হোক, সবাইকে, সবার বুদ্ধি যারা অপরাধী তাদের ধরা হচ্ছে। কিন্তু এখানে সমস্যা আছে। এখানেও এই যে অপরাধী বা সন্দেহভাজন বা সন্ত্রাসী, এটা কিভাবে পুলিশের খাতায়, তাই পুলিশের খাতায় তো গত 3 বছর 5 বছরের তালিকা দেখেই পুলিশ কাজ করে, এবং একজন ওসি এসে সাবেক ওসির তালিকা ধরে কাজ করেন। সুতরাং এক ধরনের কিন্তু ওই সংশয়টা আছে, যে সংশয় এবং প্রশ্ন রয়ে গেছে। সমালোচনা রয়েছে। অনেক ধন্যবাদ। আমরা ফয়েজ আহমেদ আপনার কাছে শুনতে চাই যে কথা আসলে বলছিলাম, যে সরকারে যেহেতু আপনি আছেন, সরকারের সাথে কাজ করতে হচ্ছে আপনাকে, সরকার আসলে এই পরিস্থিতিগুলোতে স্বস্তি কতটুকু নিশ্চিত করতে পারছে? এই অপারেশন ডেভিল হান্ট নিয়েও আমার একটা প্রশ্ন, যে কেউ বলছেন যে আগের আদলেই হচ্ছে কিনা, ডক্টর ইউনূসের সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি, তাহলে একই কায়দায় একই রকম কাজ হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে। প্রশ্ন তৈরি হোক, অসুবিধা নেই। আগের আদলেই তো হচ্ছে না। আচ্ছা, আগের আদলে হলে তো পরিস্থিতি ভয়াবহ হতো। আগের যদি সবচেয়ে সফট আদলও আপনি দেখেন, শেখ হাসিনা, না মানে এই যে 4000 গ্রেপ্তার বা 5000 গ্রেপ্তার, যদি আপনার মনে থাকে 28 অক্টোবরের পর শেখ হাসিনার আমলে মানুষের, বিএনপি নেতাদের বাড়ির পাশ সারা রাত ভরে রাতে পুলিশ অভিযান চালিয়ে নিয়ে গেছে, থানায় গিয়ে পাওয়া যাচ্ছে না, পরে দেখা গেছে বাড়ির পাশে একটা ডোবায় লাশ পাওয়া যাচ্ছে। তো একটা কথা আমি আপনাকে, সরকার এই যে অপারেশন ডেভিল হান্ট বিষয়ে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে যাকে গ্রেফতার করা হচ্ছে, যাকে আইনের আওতায় আনা হচ্ছে, তার হিউম্যান রাইটস নিশ্চিত করা। এ বিষয়ে আমি আপনাকে একটা কথা নিশ্চিত করি, এই সরকার শুধু এই ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের, গ্রাম পর্যায়ের একটা গলির লোকের মানবাধিকার নয়। এই যে জাতিসংঘ থেকে যে মহিলা খুনি হিসেবে স্বীকৃত পেয়েছেন, জাতিসংঘ স্বীকৃত খুনি শেখ হাসিনা, তার মানবাধিকার বিষয়েও সরকার সচেতন। তিনিও যেন বিচারের নামে অবিচারের মধ্যে না পড়েন, কোনো ব্যক্তি যেন বিচারের নামে অবিচারের মধ্যে না পড়ে, কোনোভাবেই যেন একটা মানুষ বিচার বহির্ভূত, হত্যা তো অনেক পরের কথা, নির্যাতনেরও ন্যূনতম শিকার না হন, সেই বিষয়ে সরকার খুবই সচেতন আছে। তারপরেও কি কিছু ঘটনা ঘটে নাই? হ্যাঁ, ঘটেছে। যদি গত 6 মাসেও আপনি দেখেন 2-1টা ঘটনা ঘটেছে, কিন্তু অতীতে কি হয়েছে, এই সমস্ত ঘটনাগুলিকে সরকার সাফাই গিয়েছে। এই সরকার সাফাই গাওয়ার পক্ষে নেই। যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে, সে বিষয়ে যথাযথ তদন্ত হচ্ছে, তদন্তের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থাও হবে। সুতরাং এটা নিয়ে উদ্বেগের কিছুই নেই। যারা প্রকৃতার্থেই ডেভিল, যারা আমার আপনার আশপাশে আমাদের নিরাপদ থাকার পরিস্থিতিটাকে অস্বাভাবিক করার চেষ্টা করছে, ভয়ঙ্কর করে তোলার চেষ্টা করছে, তাদেরকেই ধরা হবে। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে কি আওয়ামী লীগ করে, না বিএনপি করে, না জামাত জাতীয় পার্টি করে, এটা কোনো বিষয় না। সে অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এর বাইরে সরকারের কোনো অবস্থান নেই এই বিষয়ে। সুতরাং এটা নিশ্চিত থাকেন যে কারো অধিকার কোনোভাবে হরণ হবে না, সরকার কোনোভাবেই মানুষের উপরে বেআইনি কোনো কিছু চাপিয়ে দেবে না। সৌরভ ভাই যেটি বলছিলেন যে সরকারকে আসলে এটা প্রুভ করতে হবে যে তারা যে আসলে রাজনৈতিক কোনো, না সেটা তো ফয়েজে বললেন যে সরকারের ওই রাজনৈতিক উদ্দেশ্য নেই, আর এটা সঠিক। কিন্তু যাদের দিয়ে রাষ্ট্র কাঠামো তো এবং প্রশাসন যন্ত্র, যাদের দিয়ে যে কাজটা করানো হচ্ছে, তাদের আচরণের উপর নির্ভর করে, তাদের মনোভাবের উপর নির্ভর করে, তারা কতটা আমাদের এই যে পুলিশ বাহিনী বা অন্য সেটাই আগের সেজন্য তারা সচেতন থাকা লাগে। তারা তো জনবান্ধব নয়। হ্যাঁ, প্রথমত তারা জনবান্ধব নয়, বরং জনগণের সেখানে কেউ আর সেটি সতর্ক থাকা এবং শাস্তি,
যেমন কুমিল্লার ঘটনায় কিন্তু আমরা জানি না যে কি শাস্তি পেয়েছে যারা ছিল, দেখলাম যে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আবার সবটা কি বেসামরিক সরকারের হাতে আছে, এটাও প্রশ্ন। যখন যৌথ বাহিনীর কোনো কর্মকর্তা বা সেনাবাহিনীর কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তার তদন্ত কিন্তু সেনাবাহিনী করে। সুতরাং এক ধরনের আমি মনে করি সৌরভ ভাই, সেটা কিন্তু আপনি যদি দেখেন যে সেটা যেমন ইমিডিয়েট একটা ব্যবস্থা হয়েছে, তদন্ত চলছে এখনো, আপনি দেখেন এটাও কিন্তু নজিরবিহীন। যতটুকু হয়েছে এটাও নজিরবিহীন। এটা অতীতে কখনো এই ধরনের ঘটনা ঘটলে মানে দায় দায়িত্বের মধ্যেই না থাকার একটা প্রবণতা আমরা দেখি। হয় এখন কোনটায় হয়, সেখানে বিএনপির যুব দলের নেতা বলে হয়েছে কিনা, কারণ আওয়ামী লীগ আমলে শত শত ধরেন বিচার বহির্ভূত হত্যা হয়েছে, কিন্তু সিনহার ঘটনার পর হইচই হলো, হ্যাঁ, এক ধরনের শোরগোল হলো। মানে আমাদের এখানে বিচার ব্যবস্থা তো ব্যক্তি ধরে হয়, এবং ব্যক্তি বিচার পান, আবার ব্যক্তি বিচার পান না। তবে এটি আমরা আশা করব যে এই সরকার কোনো কারো প্রতি পক্ষপাত না হয়ে নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করবে, এবং পুলিশকেও মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে যারা আইন প্রয়োগ করে তাদেরকেও সেভাবে মোটিভেট করা, সেই মনোভাব নিয়ে আমরা শেষ করতে চাই। শেষ ওটাই আর কি, যে কুমিল্লার যে বিষয়টা বলছেন, আসলে এখন এটা বিএনপির বলে হয়েছে কিনা এটা বলা মুশকিল, কারণ ওই একটার বাইরে আসলে এরকম ঘটনা আর ঘটে নাই। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমরা ওই অপেক্ষাটা আসলে করতে চাই না। এরকম ঘটনা আশা বলছে 12টি বিচার বহির্ভূত হত্যা হয়েছে, আমাদের সময় কম, সেগুলি প্রত্যেকটা তদন্ত দিন আছে। আমাদের সময় শেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করব যে নতুন করে যে জুলাই চার্টার যে যাত্রা শুরু হলো, সেই যাত্রার মধ্য দিয়ে একটা ঐক্যমত্য তৈরি হবে। এই ঐক্যমত্যের ভিত্তি দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথযাত্রা সুগম হবে, সেই প্রত্যাশায় আজকের RICL জনতন্ত্র গণতন্ত্র আমরা শেষ করছি। আগামীকাল নতুন অতিথি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি।